আজকের গল্পটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা এমন এক তদন্তের গল্প যেখানে প্রতিটা উত্তর খুঁজতে গিয়ে আরও ভয়ঙ্কর 10টা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই তদন্তের শেষ পর্যন্ত পৌঁছানো মানুষগুলোর প্রায় সবাই হয় মারা গেছে, নয়তো সম্পূর্ণ পাগল হয়ে গেছে। গল্পের শুরুতেই আমাদের সামনে আসে একটি অদ্ভুত ঘোষণা। জানানো হয় আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি কখনো জনসাধারণের জন্য প্রকাশ করার কথা ছিল না, কারণ এর ভেতরে থাকা ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর, এতটাই অস্বাভাবিক যে এগুলো প্রকাশ করা নিরাপদ বলে মনে করা হয়নি। এই ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন একজন বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক মাসাফুমি কোবায়াশি। অলৌকিক ঘটনা নিয়ে তদন্ত করাই ছিল তার পেশা। ভূত, অভিশাপ, রহস্যময় নিখোঁজ হওয়া এসব বিষয় নিয়ে বছরের পর বছর কাজ করেছেন তিনি। কিন্তু এই কেসটি ছিল একেবারেই আলাদা, কারণ এই তদন্ত শেষ করার কিছুদিনের মধ্যেই তার নিজের বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। সেই আগুনে মারা যান তার স্ত্রী, আর কোবায়াশি তিনি পৃথিবী থেকেই যেন হাওয়ায় মিলিয়ে যান। তার কোনো খোঁজ আর কখনো পাওয়া যায়নি। যে ডকুমেন্টারিটি তিনি শেষবার তৈরি করেছিলেন সেটির নাম ছিল দ্য কার্স, আর আমরা এখন সেই নিষিদ্ধ ডকুমেন্টারির প্রতিটি ঘটনা দেখতে যাচ্ছি। ঘটনাগুলো শুরু হয় 2002 সালের নভেম্বর মাসে। কোবায়াশি দেখা করতে যান এক সাধারণ গৃহবধূর সঙ্গে। মহিলাটি প্রথমে খুবই স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি এমন একটি বিষয় বললেন যেটা শুনে কোবায়াশিরও কপালে ভাঁজ পড়ে যায়। তিনি বলেন, প্রতিদিন গভীর রাতে পাশের বাড়ি থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। শব্দটা এমন যেন একটা ছোট্ট শিশু অবিরাম কাঁদছে। প্রথম দিকে তিনি ভেবেছিলেন হয়তো প্রতিবেশীর বাচ্চা অসুস্থ, কিন্তু দিন যত গড়াতে থাকে শব্দটা তত অস্বাভাবিক হতে শুরু করে, কারণ সেই কান্না কখনো থামে না। দিন রাত একই শব্দ, একই কান্না। প্রতিবেশী বাড়িতে থাকেন একজন অদ্ভুত স্বভাবের মহিলা, সবার থেকে আলাদা, কারো সঙ্গে মেশেন না, আর তার সঙ্গে থাকে একটি ছোট ছেলে। সবকিছু শুনে কোবায়াশি সিদ্ধান্ত নেন এবার সরাসরি ওই মহিলার সঙ্গেই কথা বলতে হবে। তিনি দরজায় নক করেন, কয়েক সেকেন্ড পর দরজা খুলে যায়, আর ঠিক সেই মুহূর্ত থেকেই পুরো পরিবেশটা বদলে যায়। মহিলার চোখে মুখে ছিল অদ্ভুত এক শূন্যতা, যেন তিনি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছেনই না। কোবায়াশি ভদ্রভাবে নিজের পরিচয় দিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাইলে হঠাৎ করেই মহিলা অস্বাভাবিকভাবে রেগে যান, কোনো কারণ ছাড়াই চিৎকার শুরু করেন, তারপর জোরে দরজা বন্ধ করে দেন। সবকিছু এত দ্রুত ঘটে যে কোবায়াশিও কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। তিনি যখন সেখান থেকে ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই দ্বিতীয় তলার জানালার পর্দার আড়াল থেকে ছোট্ট একটি ছেলে নিঃশব্দে তাকিয়ে থাকতে দেখা যায়। ছেলেটা কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। কিন্তু ঠিক সেই সময় ক্যামেরার মাইক্রোফোনে আরেকটি শব্দ ধরা পড়ে, খুবই ক্ষীণ, খুবই অস্বাভাবিক। প্রথমবার শুনলে মনে হবে কোনো শিশুর কান্না, কিন্তু পরে সেই অডিও বিশেষজ্ঞদের কাছে পাঠানো হলে তারা এমন একটি কথা বলেন যা পুরো ঘটনাকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাদের বিশ্লেষণ অনুযায়ী ওটা একজন শিশুর কান্না নয়, বরং একসঙ্গে 5টি নবজাতক শিশু কাঁদলে ঠিক এমন শব্দই তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটা বাড়িতে একসঙ্গে 5টা শিশুর কান্না আসবে কোথা থেকে? আর যদি সত্যিই সেখানে কোনো শিশু নাই থাকে, তাহলে সেই শব্দ কার? এদিকে কয়েকদিন পর কোবায়াশি আবার সেই এলাকায় ফিরে আসেন, কিন্তু এবার এসে দেখেন বাড়িটা ফাঁকা। মহিলা হঠাৎ করেই কোথাও চলে গেছেন, প্রতিবেশীরাও জানে না তিনি কোথায় গেছেন। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, তার চলে যাওয়ার পর থেকেই সেই রহস্যময় কান্নার শব্দ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কোবায়াশি বাড়ির চারপাশ ঘুরে দেখতে শুরু করেন। হঠাৎ তার চোখ পড়ে উঠোনের দিকে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি মৃত কবুতর। সবগুলোর অবস্থা একই রকম, যেন কোনো অদৃশ্য শক্তি মুহূর্তের মধ্যে তাদের প্রাণ কেড়ে নিয়েছে। কোবায়াশি তখনও বুঝতে পারেননি এই মৃত কবুতরগুলোই ভবিষ্যতের ভয়ঙ্কর রহস্যের প্রথম সতর্কবার্তা। আর এই কেস এখনও মাত্র শুরু হয়েছে। মৃত কবুতরগুলোর ঘটনাটা তখনও কোবায়াশির কাছে শুধুই একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার ছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি এই তদন্তে এমন কোনো ঘটনা নেই যেটাকে আলাদা করে দেখা যায়। প্রতিটা সূত্র, প্রতিটা মানুষ, এমনকি প্রতিটা শব্দ একই ভয়ঙ্কর রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। তদন্ত এগিয়ে নিতে গিয়ে কোবায়াশি জানতে পারেন সেই রহস্যময় মহিলার নাম জুনকো ইশি। কিন্তু আরও ভয়ঙ্কর তথ্য তখনও তার জন্য অপেক্ষা করছিল। জুনকো বাড়ি সারে মাত্র কয়েকদিনের মধ্যেই তার আগের প্রতিবেশী এবং সেই মহিলার ছোট মেয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়। একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, কিন্তু কোনো ঘটনাই যেন সরাসরি আরেকটার সঙ্গে যুক্ত নয়। ঠিক তখনই গল্প হঠাৎ করেই সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই একটি টেলিভিশন অনুষ্ঠান। প্রথম দেখায় মনে হবে এর সঙ্গে আগের ঘটনার কোনো সম্পর্কই নেই। অনুষ্ঠানটিতে কয়েকজন শিশুর মানসিক ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। একটি ছোট বাক্সের ভেতরে একটি ছবি লুকিয়ে রাখা হয়েছে। শিশুদের কাজ ছবিটি না দেখেই কাগজে সেটি আঁকার চেষ্টা করা। অধিকাংশ শিশুই ভুল আঁকে, কেউ বৃত্ত বানায়, কেউ ফুল, কেউ অদ্ভুত কিছু দাগ। কিন্তু সবার মধ্যে একজন মেয়ে, নাম কানা, বারবার অবিশ্বাস্যভাবে সঠিক ছবি এঁকে ফেলতে থাকে। প্রথমবার মিলে যায়, দ্বিতীয়বার আবারও হুবহু, তৃতীয়বার একই ফল। স্টুডিওতে উপস্থিত সবাই হতবাক, এত ছোট একটা মেয়ের পক্ষে এটা কিভাবে সম্ভব? কিন্তু ঠিক শেষ পরীক্ষায় সব কিছু বদলে যায়। এইবার বাক্সের ভেতরে যা ছিল কানা সেটা আর আঁকেনি, বরং সে এঁকেছে এক অদ্ভুত বিকৃত মুখ। মানুষের মতো, আবার মানুষের মতো নয়। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখ বিকৃত, যেন শত বছরের পুরনো কোনো অভিশপ্ত মুখ। স্টুডিও সবাই ধরে নেয় এবার নিশ্চয়ই সে ভুল করেছে। কিন্তু কোবায়াশি, তিনি এই ছবিটা দেখে অদ্ভুতভাবে অস্বস্তি অনুভব করেন, কারণ তার অভিজ্ঞতা বলছে অনেক সময় মানুষ এমন কিছু দেখে ফেলে যা অন্যরা দেখতে পায় না, এবং সেটাই ভবিষ্যতের বিপদের ইঙ্গিত হয়ে দাঁড়ায়। কোবায়াশি সিদ্ধান্ত নেন এই মেয়েটির সঙ্গে দেখা করতেই হবে,
কিন্তু তিনি তখনও জানতেন না এই সিদ্ধান্তই তাকে এমন এক অন্ধকারের দিকে ঠেলে দেবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। কানা সম্পর্কে তথ্য সংগ্রহ করার আগেই গল্প আবার অন্যদিকে ঘুরে যায়। আরেকটি টেলিভিশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তো একজন অতি প্রাকৃত গবেষক এবং একজন জনপ্রিয় অভিনেত্রী অংশ নিয়েছেন। অভিনেত্রীর নাম মারিকা। শোনা যায় তিনি ছোটবেলা থেকেই অদ্ভুত সব উপস্থিতি অনুভব করতে পারেন। যেখানে অন্যরা কিছুই টের পায় না, সেখানে তিনি মানুষের অদেখা ছায়া অনুভব করেন। তাদের নিয়ে যাওয়া হয় বহু বছর ধরে পরিত্যক্ত একটি পুরনো মন্দিরে। জায়গাটির ইতিহাস ভয়াবহ। স্থানীয়দের বিশ্বাস এখানে এমন কিছু আছে যাকে বিরক্ত করা উচিত নয়। ক্যামেরা চলতে থাকে, সবাই চারপাশ পর্যবেক্ষণ করছে। হঠাৎ একজন মারিকাকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু অনুভব করছেন? প্রথমে তিনি চুপ থাকেন, তারপর খুব আস্তে করে বলেন, কেউ কথা বলছে। চারপাশে সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু তারা কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না। মারিকার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। তিনি বলেন, একজন পুরুষের গলা, সে খুব কাছে। এরপর কোনো সতর্কতা ছাড়াই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার পুরো শরীর কাঁপতে শুরু করে। তারপর এমন এক বিকট চিৎকার যেটা শুনে উপস্থিত প্রত্যেকের শরীর শিউরে ওঠে। কেউ তাকে ধরে রাখার চেষ্টা করছে, কেউ ক্যামেরা বন্ধ করতে বলছে, কিন্তু মারিকা যেন আর নিজের মধ্যে নেই, যেন অন্য কেউ, অন্য কিছু তার শরীর ব্যবহার করছে। ঠিক কয়েক মিনিট পর তিনি স্বাভাবিক হয়ে যান, কিন্তু তার চোখের দৃষ্টি সেটা আর আগের মতো নেই। যেন তিনি এমন কিছু দেখে ফেলেছেন যেটা মানুষের দেখা উচিত নয়। আর এখান থেকে জুনকো, কানা এবং মারিকার এই তিনজন সম্পূর্ণ আলাদা মানুষের জীবন অদৃশ্য এক সুতোয় বাধা পড়তে শুরু করে। কিন্তু সেই সুতোটা কোথায় গিয়ে শেষ হবে সেটা তখনও কেউ জানে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই তিনজনের মধ্যে একজন খুব শিগগিরই পৃথিবী থেকেই হারিয়ে যাবে। মারিকা সেই অস্বাভাবিক আচরণের ভিডিওটি সম্প্রচারিত হওয়ার পর ঘটনাটি দ্রুতই আলোচনায় উঠে আসে। কেউ বলে তিনি অভিনয় করেছেন, কেউ বলে মানসিক চাপে ভেঙে পড়েছিলেন। কিন্তু কোবায়াশি জানতেন, ক্যামেরা কখনো কখনো এমন সত্য ধরে ফেলে যেটা মানুষের চোখ এড়িয়ে যায়। কয়েকদিন পর তিনি সেই অনুষ্ঠানের পরিচালককে খুঁজে বের করেন, কারণ টেলিভিশনে যে ফুটেজ দেখানো হয়েছিল সেটা ছিল সম্পাদিত। আসল রেকর্ডিং এর একটা অংশ ইচ্ছে করেই কেটে ফেলা হয়েছিল। অনেক অনুরোধের পর পরিচালক শেষ পর্যন্ত অরিজিনাল ভিডিওটি কোবায়াশির হাতে তুলে দেন। ভিডিওটা চালু হতে প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল। পুরনো মন্দির, চারপাশে ঘন জঙ্গল, হালকা বাতাস। তারপর ক্যামেরা ধীরে ধীরে মারিকার মুখের দিকে এগোয়। হঠাৎ ভিডিওটা থামিয়ে দেন কোবায়াশি। তিনি মারিকাকে জিজ্ঞেস করেন, এই মুহূর্তটা কি আপনার মনে আছে? মারিকা কিছুক্ষণ চোখ থেকে মাথা নাড়েন। তারপর কোবায়াশি আবার ভিডিও চালান। এবার ক্যামেরা একটু ডান দিকে ঘুরতে মাত্র 1 সেকেন্ডের জন্য ফ্রেমের এক কোনায় দেখা যায় একটা বিকৃত মুখ। এত দ্রুত সেটা আসে আর মিলিয়ে যায় যে সাধারণ চোখে বোঝাই যায় না। কিন্তু ভিডিও থামিয়ে ফ্রেম ধরে দেখতে ঘরের বাতাস যেন জমে যায়। মুখটা কোনো মানুষের নয়, চোখ দুটো অস্বাভাবিক স্থির, ঠোঁটের কোণে বিকৃত এক হাসি। আর সেই মুখ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মারিকা নিজের মুখ চেপে ধরেন, তার শরীর কাঁপতে শুরু করে। তিনি ফিসফিস করে বলেন, আমি ওকে দেখিনি, কিন্তু ও আমাকে দেখেছিল। এই একটা বাক্যই কোবায়াশির শরীরে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। কারণ যদি ক্যামেরায় ধরা পড়ে জিনিসটা সত্যিই সেখানে থাকে, তাহলে সেটা শুধু দেখা যায় না, সে নিজেও মানুষকে দেখতে পারে, আর হয়তো বেছে নেয়। এর কিছুদিন পর থেকে মারিকার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। অজান্তেই তিনি বারবার একই প্রতীক আঁকতে থাকেন, কাগজে, দেয়ালে, এমনকি টেবিলের উপর আঙুল দিয়েও। বড় বড় কোল পেত একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে, যেন কোনো অজানা ভাষা। তিনি নিজেও জানেন না কেন এটা আঁকছেন। যখনই জিজ্ঞেস করা হয় তিনি শুধু বলেন, হাতটা নিজে থেকেই এঁকে ফেলে। কোবায়াশির সঙ্গে সঙ্গে সেই চিহ্নের ছবি তুলে রাখেন। তার মনে হচ্ছিল এই প্রতীকই হয়তো পুরো রহস্যের চাবিকাঠি। কিন্তু এরই মধ্যে আরেকটা ঘটনা সবকিছু ওলটপালট করে দেয়। ছোট্ট মেয়ে কানা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কোনো মুক্তিপণের ফোন নেই, কোনো সাক্ষী নেই, কোনো চিৎকার কেউ শোনেনি, যেন সে পৃথিবী থেকেই মুছে গেছে। কোবায়াশি ছুটে যান কানার বাড়িতে। মেয়েটির বাবা মা তখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে তারা একটি অদ্ভুত তথ্য জানান। কানা হারিয়ে যাওয়ার 1 সপ্তাহ আগে প্রতিদিন একজন অদ্ভুত লোক তাদের বাড়ির সামনে আসত। লোকটার পুরো শরীর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো থাকত, মাথায়ও ফয়েলের টুপি। প্রথম দেখায় তাকে পাগল বলেই মনে হয়। স্বাভাবিক কোনো মানুষ এমন পোশাক পরে না। কিন্তু আশ্চর্যের বিষয়, কানা তাকে ভয় পেত না, বরং বলতো, ও আমাকে রক্ষা করতে এসেছে। এই কথাটা শুনে কোবায়াশির কৌতূহল আরও বেড়ে যায়। তিনি কানার ঘর তল্লাশি শুরু করেন। ঘরের সবকিছুই স্বাভাবিক, বই, খেলনা, আঁকার খাতা, কিন্তু টেবিলের নিচে ভাঁজ করা একটা কাগজ পড়েছিল। কাগজটা খুলতেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সেখানে আঁকা ছিল ঠিক একই প্রতীক যেটা মারিকা অজান্তে এঁকে চলেছে। দুজন মানুষ একজন আরেকজনকে কখনো দেখেইনি, তবুও দুজনের হাতে একই রহস্যময় চিহ্ন। এটা আর কাকতালীয় হতে পারে না। এখন নিশ্চিত কেউ অথবা কিছু এই মানুষগুলোর মধ্যে অদৃশ্য একটা সংযোগ তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো,
সেই সংযোগের শেষ কোথায়? আর কেন এই মানুষগুলোকেই বেছে নেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কোবায়াশি সিদ্ধান্ত নেন এবার তাকে সেই রহস্যময় ফয়েল ঢাকা মানুষটার সঙ্গে দেখা করতেই হবে। কিন্তু তিনি তখনও জানতেন না এই মানুষটাই হয়তো পুরো অভিশাপ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আর তার মুখ থেকে বের হওয়া প্রথম কথাটাই কোবায়াশি রাতের ঘুম কেড়ে নেবে। কোবায়াশি যত গভীরে যাচ্ছিলেন ততই পরিষ্কার হচ্ছিল এটা আর কোনো সাধারণ অতিপ্রাকৃত ঘটনার তদন্ত নয়। এখানে কেউ যেন অদৃশ্য থেকে প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে, আর তিনি যতই সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন অভিশাপও তত দ্রুত তার দিকে এগিয়ে আসছে। অবশেষে তিনি খুঁজে বের করেন সেই অদ্ভুত মানুষটিকে। লোকটার নাম মিস্টার হরি। দূর থেকেই বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কোনো স্বাভাবিক মানুষ বাস করেনি। দেয়াল জুড়ে অসংখ্য অদ্ভুত লেখা, জানালাগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা, ছাদ থেকে শুরু করে দরজার হাতল পর্যন্ত সবকিছু রূপালী ফয়েলে মোড়ানো, যেন বাড়িটাকে বাইরের কোনো অদৃশ্য শক্তির হাত থেকে লুকিয়ে রাখা হয়েছে। কোবায়াশি দরজায় নক করতেই ভেতর থেকে ধীরে ধীরে দরজা খুলে যায়। হরির চোখ দুটো লাল, মুখে দাড়ি, কয়েকদিন নয় যেন কয়েক মাস ঘুমাননি। প্রথম দেখায় যে কেউ তাকে মানসিক রোগী বলেই ধরে নেবে, কিন্তু কোবায়াশি লক্ষ্য করলেন লোকটার চোখে পাগলামির পাশাপাশি এমন এক ভয় লুকিয়ে আছে যেটা অভিনয় করে দেখানো সম্ভব নয়। কোবায়াশি সরাসরি প্রশ্ন করলেন, কানা কোথায়? প্রথমে হরি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু ঘরের এক কোণায় তাকিয়ে থাকলেন। তারপর খুব ধীরে, প্রায় ফিসফিস করে বললেন, ওকে নিয়ে গেছে। কোবায়াশি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কে নিয়ে গেছে? হরি এবার মাথা তুলে তাকালেন। তার ঠোঁট কাঁপছে, চোখের মনি অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, কৃমিগুলো, ওরা সবাইকে খেয়ে ফেলছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। হরি দেয়ালের দিকে আঙুল তুলে বলতে থাকেন, তুমি দেখতে পাচ্ছ না? ওরা বাতাসের ভেতর দিয়ে হাঁটে, মানুষের শরীরে ঢুকে যায়, তারপর ধীরে ধীরে ভেতর থেকে সবকিছু বদলে দেয়। তার কথা শুনে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ বিভ্রান্ত, কিন্তু আশ্চর্যের বিষয় কোবায়াশি তাকে থামালেন না। কারণ এতক্ষণে তিনি বুঝে গেছেন এই কেসে যাদের সবাই পাগল ভাবছে হয়তো তারাই সত্যিটা সবচেয়ে আগে দেখেছে। হরি হঠাৎ মেঝেতে বসে পড়লেন। একটা কাগজ টেনে নিয়ে তাড়াহুড়ো করে কিছু আঁকতে শুরু করলেন। একটা রাস্তা, তারপর একটা নীল রঙের বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের নির্দিষ্ট একটা কক্ষকে তিনি বারবার গোল করে চিহ্নিত করলেন। কোবায়াশি কিছু বুঝে ওঠার আগেই হরির শরীর হঠাৎ কেঁপে উঠল। তিনি মাথা দু হাতে চেপে ধরে পাগলের মতো চিৎকার করতে লাগলেন, কাগুতাবা, ওটা কি, ওটা কি? তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে ক্যামেরাম্যান পর্যন্ত কয়েক ধাপ পিছিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ছবিটা অস্বাভাবিকভাবে বিকৃত হতে শুরু করে। স্ক্রিনে কালো সাদা ছিঁড়ছিঁড়ে দাগ, শব্দ কেঁপে উঠছে, ভিডিও যেন নিজে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পরে ফুটেজ পরীক্ষা করে দেখা যায় সেই বিকৃতি শুধু ক্যামেরায় নয়, রেকর্ডিংয়ের ভেতরেও স্থায়ীভাবে থেকে গেছে। যেন কেউ অথবা কিছু ইচ্ছে করেই ভিডিওটাকে স্পর্শ করেছিল। হরির বাড়ি থেকে বেরিয়ে আসার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি। গাড়ির ভেতর শুধু ক্যামেরার হালকা শব্দ, আর কোবায়াশির মাথায় ঘুরছে একটা শব্দ, কাগুতাবা। এটা কি কোনো মানুষের নাম, কোনো দেবতা, নাকি আরও ভয়ঙ্কর কিছু? কিন্তু তিনি তখনও জানতেন না এই নামটার উত্তর খুঁজতে গিয়েই তিনি এমন এক শতবর্ষ পুরনো অভিশাপের দরজা খুলতে যাচ্ছেন যেটা বহু আগেই পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার কথা ছিল। আর সেই মুহূর্ত থেকেই এই তদন্ত আর শুধুই তদন্ত থাকবে না, এটা পরিণত হবে বেঁচে থাকার লড়াইয়ে। হরিরির মুখ থেকে বের হওয়া কাগুতাবা শব্দটা যেন কোবায়াশির মাথার ভেতর আটকে যায়। তিনি জানতেন এই নামটার অর্থ খুঁজে না বের করলে পুরো তদন্তই অন্ধকারে থেকে যাবে। কিন্তু ঠিক তখনই আরেকটি ঘটনা তাকে আরও বেশি আতঙ্কিত করে তোলে। হঠাৎ এক সন্ধ্যায় মারিকা নিজেই কোবায়াশিকে ফোন করেন। তার গলায় স্পষ্ট ভয়ের ছাপ। তিনি বলেন, আমার সঙ্গে কিছু একটা হচ্ছে। কোবায়াশি দ্রুত তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখেন মারিকা সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও তার চোখের নিচে ঘুমহীনতার দাগ। তিনি আস্তে করে একটা দড়ির মতো জিনিস সামনে রাখেন। প্রথম দেখায় মনে হয় এটা কোনো শিশুর খেলনা, কিন্তু ভালো করে তাকাতেই বোঝা যায় এটা অসংখ্য ছোট ছোট গোল লুপ দিয়ে তৈরি, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। ঠিক সেই একই নকশা যেটা তিনি বারবার কাগজে এঁকে চলেছেন। মারিকা কাপা গলায় বলেন, আমি এটা বানিয়েছি, কিন্তু কখন বানিয়েছি আমার কিছুই মনে নেই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। একজন মানুষ নিজের অজান্তে ঘণ্টার পর ঘণ্টা এমন জটিল নকশা বানিয়ে ফেলেছে, তবু তার কোনো স্মৃতিই নেই। কোবায়াশি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আজ রাতটা পর্যবেক্ষণ করা হবে। তিনি ঘরের বিভিন্ন কোণায় ক্যামেরা বসিয়ে দেন। উদ্দেশ্য একটাই, ঘুমের মধ্যে মারিকা ঠিক কী করেন সেটা দেখা। রাত গভীর হয়, ঘরের সব আলো নিভে যায়, শুধু ক্যামেরার ইনফ্রারেড ফুটেজে দেখা যাচ্ছে মারিকা শান্তভাবে ঘুমিয়ে আছেন। প্রথম 1 ঘণ্টা কোনো পরিবর্তন নেই। 2 ঘণ্টা সব স্বাভাবিক। হঠাৎ কোনো শব্দ ছাড়াই মারিকা বিছানা থেকে উঠে বসেন, কিন্তু তার চোখ বন্ধ। তিনি যেন ঘুমের মধ্যেই হাঁটছেন। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণায় যান। সেখান থেকে একটি বৈদ্যুতিক তার খুলে আনেন, তারপর নিঃশব্দে বারান্দার দিকে হাঁটতে থাকেন। ক্যামেরার ফুটেজ দেখে পরদিন কোবায়াশির শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সেই মুহূর্তে মনে হচ্ছিল মারিকা যেন নিজেকে ফাঁসি দিতে যাচ্ছে। তিনি বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ স্থির থাকেন, তারপর ধীরে ধীরে বৈদ্যুতিক তারটাকে পাকাতে শুরু করেন। একটা লুপ, আরেকটা, তারপর আরও একটা।
যতক্ষণ না পুরো তারটাই একই রহস্যময় বৃত্তে ভরে যায়। কাজ শেষ হতেই তিনি আবার নিঃশব্দে বিছানায় ফিরে যান। পরদিন সকালে ভিডিওটা দেখিয়ে কোবায়াশি জিজ্ঞেস করেন, এগুলোর কিছু মনে আছে? মারিকা মাথা নেড়ে বলেন, না, আমি তো ভেবেছিলাম সারা রাত ঘুমিয়েছি। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর, কারণ এখন নিশ্চিত কেউ তার শরীর ব্যবহার করছে, অথবা কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই কোবায়াশি ভিডিওর অডিও আলাদা করে পরীক্ষা করান, আর রিপোর্ট হাতে আসতেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভিডিওতে শুধু মারিকার পায়ের শব্দ নেই, পেছনে আরও একটা শব্দ ধরা পড়েছে, খুব আস্তে, খুব নিচু স্বরে, যেন কোনো অচেনা পুরুষ ফিস ফিস করে কথা বলছে। কিন্তু ঘরে তো সেদিন আর কেউ ছিল না। কোবায়াশি যখন সেই শব্দটা মারিকাকে শোনান, তিনি মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যান, কারণ এটাই সেই একই গলা যেটা তিনি প্রথম শুনেছিলেন পরিত্যক্ত মন্দিরে। অর্থাৎ যে অদৃশ্য উপস্থিতি সেদিন তাকে অনুসরণ করেছিল, সে এখন তার বাড়িতেও পৌঁছে গেছে। আর এখানেই কোবায়াশি প্রথমবার উপলব্ধি করেন, এই অভিশাপ কোনো নির্দিষ্ট জায়গায় আটকে নেই, এটা মানুষকে অনুসরণ করে। একবার যাকে ছুঁয়ে ফেলে তার কাছ থেকে আর সহজে সরে যায় না। কিন্তু তখনও তিনি জানতেন না, এরপর তিনি যেই নামটার ইতিহাস জানতে চলেছেন সেটা শুধু একটি অভিশাপের গল্প নয়, বরং কয়েকশো বছর ধরে লুকিয়ে রাখা এমন এক অন্ধকার ইতিহাস যার সত্য জানার মূল্য হতে পারে নিজের জীবন। কোবায়াশি যতই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ততই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছিল, এই ঘটনাগুলো আলাদা আলাদা নয়। মৃত কবুতর, রহস্যময় কান্না, কানা, মারিকা, হরি সবাই যেন একই অদৃশ্য সুতোয় বাঁধা। কিন্তু সেই সুতোর অপর প্রান্তে কে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি আবার ফিরে যান হরির আকাশেই মানচিত্রের কাছে। নীল রঙের একটি অ্যাপার্টমেন্ট, নির্দিষ্ট একটি রুম, হরি যেটাকে বারবার গোল করে দেখিয়েছিল। পরদিন সকালেই কোবায়াশি সেখানে পৌঁছে যান। বাইরে থেকে ভবনটি একেবারেই সাধারণ, মানুষজন আসছে যাচ্ছে, কেউ বুঝতেই পারছে না এই বিল্ডিংয়ের ভেতরে হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা স্বাভাবিক যুক্তির বাইরে। ম্যানেজারের কাছ থেকে তথ্য নিয়ে তিনি জানতে পারেন যে কক্ষটি হরি চিহ্নিত করেছিল সেখানে থাকেন একজন যুবক, নাম ওসাওয়া। প্রতিবেশীরা বলেন লোকটা খুব কম বাইরে বের হয়, প্রায় সারাদিন ঘরের ভেতর একাই কথা বলে, আর গভীর রাতে তার ঘর থেকে অদ্ভুত ধাক্কার শব্দ শোনা যায়। কেউ সাহস করে দরজায় নকও করে না। প্রথমে কোবায়াশি ভাবলেন হয়তো মানসিক অসুস্থ, কিন্তু এই কেসে তিনি আগেও দেখেছেন যাদের সবাই পাগল বলছে তাদের কথাই পরে সত্যি প্রমাণিত হচ্ছে। তাই তিনি অপেক্ষা করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর অবশেষে ওসাওয়া বারান্দায় এসে দাঁড়ায়। লোকটার চোখ দুটো একদম ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে জীবিত কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ শূন্য। ঠিক তখনই কোবায়াশির চোখ পড়ে বারান্দায়, আবারও কবুতর, অনেকগুলো কবুতর। অদ্ভুত ব্যাপার হলো পুরো বিল্ডিংয়ের আর কোথাও একটি কবুতরও নেই, সবগুলো শুধু ওসাওয়ার বারান্দায়। ক্যামেরা জুম করতেই দেখা যায় পাখিগুলো অস্বাভাবিকভাবে স্থির হয়ে আছে, যেন কোনো কিছুর অপেক্ষায়। কোবায়াশির শরীরের ভেতর হালকা অস্বস্তি ছড়িয়ে পড়ে, কারণ তিনি জানতেন যেখানেই কবুতর দেখা যাচ্ছে সেখানেই কিছু একটা ঘটছে, আর সেই ঘটনাগুলো কখনো ভালো নয়। এদিকে মারিকার ভিডিও বিশ্লেষণের রিপোর্টও এসে পৌঁছায়। অডিও বিশেষজ্ঞরা আবারও নিশ্চিত করেন ভিডিওতে ধরা পড়া কণ্ঠস্বর মানুষের স্বাভাবিক কণ্ঠ নয়, এতে এমন কিছু কম্পাঙ্ক রয়েছে যেটা মানুষের গলায় তৈরি হওয়া প্রায় অসম্ভব। রিপোর্ট হাতে নিয়েই কোবায়াশি মারিকার সঙ্গে দেখা করেন। শব্দটা আবার শোনানো হয়। মাত্র কয়েক সেকেন্ড শুনেই মারিকা দু হাত দিয়ে কান চেপে ধরেন, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন, এই গলাটাই মন্দিরে আমার কানের কাছে ফিসফিস করছিল। এই মুহূর্তে কোবায়াশি বুঝে যান যে অদৃশ্য উপস্থিতি মন্দিরে ছিল, সেটাই এখন মারিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ অভিশাপ শুধু একটি জায়গায় নেই, এটা মানুষকেই অনুসরণ করছে। এরপর কোবায়াশি সিদ্ধান্ত নেন এবার কাগুতাবা শব্দটার অর্থ যেভাবেই হোক জানতে হবে। দিনের পর দিন পুরনো বই, লোককাহিনী আর গবেষণাপত্র ঘাটার পর অবশেষে তিনি যোগাযোগ করেন একজন লোকসংস্কৃতি গবেষকের সঙ্গে। বৃদ্ধ লোকটি প্রথমে শব্দটা শুনেই চুপ হয়ে যান, তার মুখের রং বদলে যায়। কয়েক সেকেন্ড পর তিনি ধীরে ধীরে বলেন, এই নাম তুমি কোথায় শুনেছ? কোবায়াশি পুরো ঘটনা খুলে বলেন। সব শুনে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলেন। তারপর আলমারি থেকে বহু পুরনো একটি বই বের করেন। বইটির পাতাগুলো প্রায় ভেঙে যাচ্ছে, ধুলোই ঢেকে আছে। মনে হচ্ছিল বহু বছর কেউ এটাকে স্পর্শও করেনি। তিনি বই খুলে একটি মানচিত্র দেখান, সেখানে চিহ্নিত একটি গ্রামের নাম শিমোকাগে। বৃদ্ধ বলেন, আজ থেকে বহু বছর আগে এই গ্রামটা পৃথিবী থেকে মুছে গেছে। কোবায়াশি অবাক হয়ে জিজ্ঞেস করেন, কিভাবে? বৃদ্ধ জানালেন, গ্রামটি এখন আর অস্তিত্বেই নেই। একটি বাঁধ নির্মাণের সময় পুরো এলাকাটি পানির নিচে ডুবে যায়। আজ সেখানে শুধু একটি বিশাল হ্রদ। কিন্তু গ্রাম ডুবে যাওয়ার অনেক আগেই লোকজন সেই জায়গাটাকে অভিশপ্ত বলে মনে করত, কারণ সেই গ্রামের মানুষরা সাধারণ মানুষ ছিল না। তারা গোপনে এমন এক নিষিদ্ধ আচার পালন করত যার নাম উচ্চারণ করতেও মানুষ ভয় পেত। আর সেই আচারেই প্রথমবার ডাকা হয়েছিল কাগুতাবা। বৃদ্ধের কণ্ঠস্বর ধীরে ধীরে কেঁপে উঠছিল। তিনি বললেন, কাগুতাবা কোনো ভূত নয়, কোনো মানুষও নয়, এটা এমন এক সত্তা যাকে মানুষ নিজের স্বার্থে পৃথিবীতে ডেকেছিল। কিন্তু একবার সে এসে যাওয়ার পর তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। কোবায়াশি অনুভব করলেন তার সামনে বসে থাকা বৃদ্ধ মানুষটি শুধু গল্প বলছেন না, তিনি যেন নিজের জীবনের সবচেয়ে বড় ভয়টার কথাই মনে করছেন। বৃদ্ধ ধীরে ধীরে বইয়ের পরের পাতাটা খুললেন, আর সেখানে থাকা একটি ছবির দিকে আঙুল তুলে বললেন, যদি সত্যি কাগুতাবা ফিরে এসে থাকে তাহলে তোমার হাতে খুব বেশি সময় নেই। কোবায়াশি ছবিটার দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়, কারণ ছবিটিতে আঁকা প্রতীকটি হুবহু একই, যেটা মারিকা অজান্তে এঁকে চলেছে, আর যেটা কানার ঘর থেকেও পাওয়া গিয়েছিল।
এখন আর কোনো সন্দেহ নেই, অভিশাপ সত্যিই ফিরে এসেছে। পুরনো বইটার পাতায় আঁকা প্রতীকটার দিকে কোবায়াশি যতক্ষণ তাকিয়েছিলেন ততক্ষণ তার শরীর যেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল, কারণ এটা আর কাকতালীয় হতে পারে না। একই প্রতীক তিনি দেখেছেন মারিকার হাতে, কানার ঘরে, আর এখন 100 বছরেরও পুরনো একটি পাণ্ডুলিপিতে। এর মানে একটাই, এই প্রতীক কোনো মানুষের কল্পনা নয়, এটা বহু প্রজন্ম ধরে বেঁচে থাকা কোনো অন্ধকার শক্তির চিহ্ন। বৃদ্ধ গবেষক ধীরে ধীরে বইটা বন্ধ করলেন, তারপর নিচু স্বরে বললেন, তুমি যদি সত্যি এই পথ ধরে এগিয়ে যাও তাহলে একটা কথা মনে রেখো, কিছু সত্য জানার জন্য মানুষ তৈরি হয়নি, কারণ কিছু সত্য জানার মূল্য নিজের জীবন দিয়েও শোধ ভরা যায় না। কোবায়াশি এক মুহূর্ত নষ্ট করলেন না, তিনি সরাসরি প্রশ্ন করলেন, কাগুতাবা আসলে কি? বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন, মনে হচ্ছিল তিনি নিজের ভেতরের ভয়টার সঙ্গে লড়াই করছেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে জাপানের পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, শিমোকাগে, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গ্রামের মানুষ বিশ্বাস করত পাহাড়ের নিচে এমন এক সত্তা ঘুমিয়ে আছে যে মানুষের ঘৃণা, ভয় আর রক্ত থেকে শক্তি পায়। প্রথম দিকে তারা সেই সত্তাকে দেবতা ভেবেছিল, তারপর তাকে ব্যবহার করতে শুরু করে, শত্রুদের ধ্বংস করতে, রোগ ছড়াতে, প্রতিশোধ নিতে। তারা এক ভয়ঙ্কর আচার পালন করত, সেই আচারেই ডাকা হতো কাগুতাবাকে। কিন্তু সমস্যা হলো, অন্ধকারকে একবার ডেকে আনা যত সহজ, তাকে ফিরিয়ে পাঠানো ততটাই অসম্ভব। একসময় কাগুতাবা আর মানুষের কথা শোনা বন্ধ করে দেয়। যাদের তাকে ডাকার কথা তাদের ওপরই সে আক্রমণ শুরু করে। পুরো গ্রাম আতঙ্কে ডুবে যায়। শেষ পর্যন্ত গ্রামের পুরোহিতরা সিদ্ধান্ত নেয়, যে শক্তিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না তাকে পৃথিবীর নিচে চিরদিনের জন্য বন্দী করে ফেলতে হবে। একটি বিশাল আচার অনুষ্ঠিত হয়, অনেক মানুষের প্রাণ যায়। অবশেষে তারা বিশ্বাস করে কাগুতাবাকে মাটির গভীরে সিল করে ফেলা হয়েছে। কিন্তু বৃদ্ধের গলা হঠাৎ থেমে যায়। তিনি কোবায়াশির চোখের দিকে তাকিয়ে বলেন, যদি সেই সিল ভেঙে যায় তাহলে সে আর কোনো নির্দিষ্ট জায়গায় থাকবে না, সে মানুষকে ব্যবহার করবে, মানুষই হবে তার বাহক। এই কথাটা শোনার পর কোবায়াশির মাথায় একসঙ্গে কয়েকটা ছবি ভেসে ওঠে, জুনকো, মারিকা, কানা, ওসাওয়া আর সেই রহস্যময় শিশুর কান্না। সবকিছু কি তাহলে একই শক্তির কাজ? ঠিক তখনই গবেষক আলমারির ভেতর থেকে আরেকটি পুরনো ভিডিও ক্যাসেট বের করলেন। তিনি বললেন, এই ভিডিও পৃথিবীতে খুব কম মানুষ দেখেছে, এটা কাগুতাবার শেষ আচার। কোবায়াশি অবাক হয়ে ক্যাসেটটা হাতে নিলেন। 100 বছরের পুরনো একটি আচার ক্যামেরায় ধারণ করা হয়েছে, এটা কিভাবে সম্ভব? গবেষক ব্যাখ্যা করলেন, আচারটি বন্ধ করার আগের বান গ্রামের একজন পুরোহিত পুরো অনুষ্ঠান ভিডিওতে ধারণ করেছিলেন। উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে এই ভুল আর কখনো না করে। কোবায়াশি আর অপেক্ষা করলেন না। ভিডিও চালু হতেই পুরো স্ক্রিন ঝাপসা হয়ে ওঠে, পুরনো ফিল্মের দাগ, ঝিরঝির শব্দ। তারপর ধীরে ধীরে দেখা যায় একটি গ্রামের মাঝখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সবাই মুখোশ পরে, চারপাশে আগুন জ্বলছে। মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে, তার মুখে অদ্ভুত রং, চোখ দুটো ফাঁকা, মনে হচ্ছে সে নিজের ইচ্ছায় সেখানে দাঁড়ায়নি। গবেষক নিচু গলায় বললেন, ওই মেয়েটাই কাগুতাবার প্রতীক। আচার শুরু হয়, সবাই একসঙ্গে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ছে। ক্যামেরা ধীরে ধীরে মেয়েটির মুখের দিকে এগোয়। প্রথমে সব স্বাভাবিক, তারপর হঠাৎ তার শরীর কেঁপে ওঠে, মাথা অস্বাভাবিকভাবে পেছনে বেঁকে যায়। চারপাশের মানুষ আতঙ্কে পিছিয়ে যেতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে ভিডিও হঠাৎ বিকৃত হয়ে যায়, স্ক্রিনে শুধু ঝিরঝির শব্দ। কয়েক সেকেন্ড পর আবার ছবি ফিরে আসে, কিন্তু মেয়েটার চোখ আর আগের মতো নেই। মনে হচ্ছে অন্য কেউ তার ভেতর থেকে তাকিয়ে আছে। কোবায়াশি ভিডিও থামিয়ে দেন। ঘরের ভেতর কেউ কোনো কথা বলছে না, কারণ এতক্ষণে তিনি বুঝে গেছেন এই তদন্তে তিনি যে নামটার পেছনে ছুটছেন সেটা কোনো কিংবদন্তি নয়, সেটা বাস্তব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই একই প্রতীক এখন আবার দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ হয়তো আবার সেই নিষিদ্ধ আচার সম্পন্ন করার চেষ্টা করছে, কিন্তু কে আর কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কোবায়াশি এমন একজনের অতীত জানতে পারবেন যার নাম তিনি অনেক আগেই শুনেছেন, জুনকো ইশি। আর তার অতীত জানার পর পুরো রহস্যের চিত্রটাই বদলে যাবে। কোবায়াশি ভিডিওটা বন্ধ করার পরও অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই ছোট্ট মেয়েটার মুখ, কারণ ভিডিওতে দেখা শিশিটার চোখের দৃষ্টি অদ্ভুতভাবে তাকে মনে করিয়ে দিচ্ছিল আরেকজনকে, জুনকো ইশি। প্রথম দিন যাকে দেখে তার মনে হয়েছিল মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ, কিন্তু এখন সবকিছু নতুন করে ভাবতে শুরু করলেন তিনি। যদি জুনকো পাগল না হন, যদি তিনি এমন কিছু দেখে থাকেন যেটা অন্যরা কখনো দেখতে পায়নি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই কোবায়াশি রওনা হন সেই এলাকায় যেখানে বহু বছর আগে শিমোকাগে গ্রামের বেঁচে যাওয়া মানুষগুলোকে পুনর্বাসন করা হয়েছিল। সেখানে পৌঁছে তিনি একজন বৃদ্ধার সঙ্গে দেখা করেন। বৃদ্ধা প্রথমে জুনকোর নাম শুনেই অস্বস্তিতে পড়ে যান। চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বলেন, ওই নামটা এখানে কেউ উচ্চারণ করে না। কোবায়াশি জিজ্ঞেস করেন, কেন? বৃদ্ধা কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলতে শুরু করেন, জুনকো জন্ম থেকেই অন্যরকম ছিল। ছোটবেলায় সে প্রায় এমন মানুষের সঙ্গে কথা বলতো যাদের সেখানে কেউই দেখতে পেত না। প্রথমে সবাই ভেবেছিল শিশুসুলভ কল্পনা, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টা আরও ভয়ঙ্কর হতে থাকে। সে মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যেত, কখনো জঙ্গলের দিকে, কখনো পাহাড়ের পাশে, আর পরদিন সকালে কিছুই মনে থাকত না। একদিন গ্রামের কয়েকজন মানুষ গোপনে তাকে অনুসরণ করেছিল। তারা দেখেছিল জুনকো একা দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা কথা বলছে না,
মনে হচ্ছিল অন্ধকারে দাঁড়িয়ে থাকা কারো সঙ্গে কথা বলছে। সেদিনের পর থেকেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, মেয়েটাকে কেউ অনুসরণ করছে। না, মানুষ নয়, অন্য কিছু। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর সেই আচার। এই কথাটা বলেই তিনি চুপ হয়ে যান। কোবায়াশি অপেক্ষা করেন। কিছুক্ষণ পর বৃদ্ধা আবার বলতে শুরু করেন, শেষ কাগতাবা আচার অনুষ্ঠিত হওয়ার দিন পুরোহিত নিজের মেয়েকেই ব্যবহার করেছিলেন। সেই মেয়েটিই ছিল জুনকো। আচার শেষ হওয়ার পর সবাই লক্ষ্য করে সে আর আগের মতো নেই। তার হাসি বদলে যায়, কথা বলার ভঙ্গি বদলে যায়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা সে এক জায়গায় বসে থাকত, কারোর দিকে তাকিয়ে, কিন্তু সেই কারোর অস্তিত্ব অন্য কেউ দেখতে পেত না। গ্রামের মানুষ তখনই বিশ্বাস করতে শুরু করে আচারটা ব্যর্থ হয়েছে। কাগতাবাকে বন্দি করা যায়নি, বরং সে জুনকোর ভেতরেই আশ্রয় নিয়েছে। এই কথাগুলো শুনে কোবায়াশির শরীর কেঁপে ওঠে, কারণ এখন অনেকগুলো ঘটনা একসঙ্গে মিলে যাচ্ছে। জুনকোর বাড়ি থেকে শিশুর কান্না শোনা, মৃত কবুতর, মারিকার অদ্ভুত আচরণ, কানার নিখোঁজ হওয়া, সবকিছু যেন একই কেন্দ্র থেকে ছড়িয়ে পড়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বৃদ্ধা এবার আরও ভয়ঙ্কর একটি তথ্য দেন। আচার শেষ হওয়ার বহু বছর পর জুনকো একটি অ্যাবর্শন ক্লিনিকে নার্স হিসাবে কাজ শুরু করেন। প্রথম দিকে সব স্বাভাবিক ছিল। তারপর ক্লিনিকে অদ্ভুত গুজব ছড়াতে শুরু করে। কেউ কেউ দাবি করত রাতে জুনকোকে দেখা যায় ছোট ছোট প্যাকেট নিয়ে বের হতে। সে কখনো কাউকে ব্যাখ্যা দেয়নি, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করত ওগুলো সাধারণ প্যাকেট নয়, সেগুলোর ভেতরে ছিল অজাত ভ্রূণ। আর এই কথাটা শোনা মাত্রই কোবায়াশির মাথায় ঝড় বয়ে যায়, কারণ তদন্তের একদম শুরুতেই যে শব্দটা রেকর্ড হয়েছিল, বিশেষজ্ঞরা বলেছিলেন সেটা নাকি একসঙ্গে 5টি নবজাতকের কান্নার মতো শোনাচ্ছিল। তাহলে এই দুই ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে, নাকি কাগতাবা নিজের শক্তি বাড়ানোর জন্য অজাত প্রাণকেও ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোবায়াশির ফোন বেজে ওঠে। ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠে মারিকা শুধু একটি কথাই বলেন, ও আবার এসেছে, এবার আমি ওকে দেখেছি। কোবায়াশি আর একটি মুহূর্ত নষ্ট করলেন না, কারণ তিনি জানতেন যখনই সেই অদৃশ্য উপস্থিতি নিজেকে প্রকাশ করে তার কিছুক্ষণের মধ্যে কেউ না কেউ মারা যায়। আর এবার হয়তো সেই মানুষটা মারিকা। মারিকার কাপা কণ্ঠে বলা শেষ কথাটা এখনও কোবায়াশির কানে বাজছে। ও আবার এসেছে। এক মুহূর্ত দেরি না করে তিনি ক্যামেরাম্যানকে নিয়ে মারিকার অ্যাপার্টমেন্টের দিকে রওনা হন। পুরো পথ জুড়ে তার মাথায় একটাই চিন্তা, অভিশাপ কি এবার সরাসরি নিজের উপস্থিতি দেখাতে শুরু করেছে? দরজা খুলতেই তারা বুঝতে পারলেন কিছু একটা ভীষণ ভুল হয়েছে। মারিকা সোফায় বসে আছেন, মুখ একদম ফ্যাকাশে, চোখ দুটো লাল। মনে হচ্ছে তিনি কয়েক রাত ধরে একটুও ঘুমননি। কোবায়াশি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মারিকা প্রথমে কোনো উত্তর দিলেন না। তিনি শুধু কাপা হাতে জানালার দিকে ইশারা করলেন। ও ওখানে দাঁড়িয়েছিল। কোবায়াশি দ্রুত জানালার কাছে গিয়ে বাইরে তাকালেন। কেউ নেই, নিচে সাধারণ রাস্তা, মানুষজন নিজেদের মতো চলাফেরা করছে, সবকিছু স্বাভাবিক। কিন্তু মারিকার চোখ বলছে তিনি যা দেখেছেন সেটা তার কাছে সম্পূর্ণ বাস্তব। কিছুক্ষণ পরে তিনি বলতে শুরু করলেন, গত রাতেও তিনি ঘুমের মধ্যে হেঁটে বেরিয়েছিলেন, কিন্তু এবার তিনি হঠাৎ ঘুম ভেঙে দেখেন তিনি নিজের বিছানায় নেই, বরং জানালার সামনে দাঁড়িয়ে আছেন। আর ঠিক জানালার ওপাশে অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে। মানুষ বললেও পুরোপুরি ঠিক হবে না, কারণ তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু দুটি চোখ অস্বাভাবিকভাবে স্থির, যেন অনেকক্ষণ ধরে শুধু তাকিয়েই আছে। মারিকা ভয়ে নড়তে পারছিলেন না। তারপর সেই ছায়ামূর্তিটি খুব ধীরে মাথা কাত করে। ঠিক সেই মুহূর্তে তার কানে আবারও ভেসে আসে সেই পরিচিত কর্কশ শব্দ, একটা মানুষের গলা, কিন্তু মানুষের মতো নয়, যেন শুকিয়ে যাওয়া গলা দিয়ে কেউ শব্দ বের করার চেষ্টা করছে। এরপরই সব অন্ধকার। সকালে জেগে ওঠার পর তিনি নিজেকে আবার বিছানায় দেখতে পান, কিন্তু জানালার কাছে ভেতরের দিক থেকে আঁকা ছিল সেই একই রহস্যময় বৃত্তের প্রতীক। মারিকা কাঁপা গলায় বললেন, আমি এটা আঁকিনি, আমি শপথ করে বলছি। কোবায়াশি কাছের দিকে তাকিয়ে রইলেন। আঙুলের দাগগুলো এখনো স্পষ্ট, মানে রাতের মধ্যে কেউ না কেউ এটা এঁকেছে। কিন্তু ঘরে তো অন্য কেউ ঢোকেনি। ঠিক তখনই উপরের ফ্ল্যাট থেকে আবার সেই প্রচণ্ড ধাক্কার শব্দ ভেসে আসে, ধুম, তারপর আবার ধুম ধুম। মারিকা আতঙ্কে চমকে ওঠেন। তিনি বলেন, প্রতিদিন রাতেই এই শব্দ হয়, কিন্তু কেউ বিশ্বাস করে না। কোবায়াশি আর অপেক্ষা করলেন না, তিনি সোজা উপরের ফ্ল্যাটে উঠে গেলেন। দরজায় নক করলেন। কয়েক সেকেন্ড পর দরজা খুললেন এক তরুণী। তার নাম মিদোরি। তিনি একজন অভিনেত্রী। কোবায়াশি জানতে চাইলেন, আপনার বাসা থেকে কি রাতে ভারী কিছু পড়ার শব্দ হয়? মিদোরি অবাক হয়ে মাথা নাড়লেন। না, আমি তো একাই থাকি, এত বড় শব্দ হওয়ার প্রশ্নই আসে না। কথাগুলো একদম স্বাভাবিক শোনালেও কোবায়াশির মনে সন্দেহ থেকেই গেল, কারণ শব্দটা শুধু মারিকাই শুনছেন না, ক্যামেরাও সেটি রেকর্ড করেছে। অর্থাৎ এটা কোনো কল্পনা নয়। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কোবায়াশি হঠাৎ থেমে গেলেন। তার মনে পড়ল হরির আঁকা মানচিত্রে যে নীল বিল্ডিং ছিল, এটাই কি সেই বিল্ডিং?
তিনি দ্রুত পকেট থেকে কাগজটা বের করলেন, একবার বিল্ডিংয়ের দিকে তাকালেন, আবার মানচিত্রের দিকে। তার বুকের ভেতর ধক করে উঠল। হ্যাঁ, এটাই সেই জায়গা। আর হরি শুধু বিল্ডিংটাই আঁকেননি, নির্দিষ্ট একটি কক্ষও চিহ্নিত করেছিলেন। কোবায়াশি ধীরে ধীরে উপরের তলার করিডোরে হাঁটতে শুরু করলেন, প্রতিটি দরজার নম্বর মিলিয়ে দেখতে লাগলেন। অবশেষে তিনি থেমে গেলেন, কারণ মানচিত্রে গোল করে চিহ্নিত কক্ষের নম্বর তার সামনে দাঁড়িয়ে থাকা দরজার নম্বরের সঙ্গে হুবহু মিলে গেছে। দরজার ওপাশে থাকে ওসাওয়া, সেই মানুষ যার বারান্দায় অস্বাভাবিকভাবে শুধু কবুতর জড়ো হয়, যার ঘর থেকে মাঝরাতে ধাক্কার শব্দ আসে, আর যাকে ঘিরেই যেন অভিশাপের আরেকটি স্তর লুকিয়ে আছে। কোবায়াশি ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজায় নক করলেন। ভেতর থেকে কোনো উত্তর এলো না। তিনি আবার নক করলেন, এবারও নীরবতা। ঠিক যখন তিনি ফিরে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছেন, তখনই দরজার ওপাশ থেকে খুব ধীরে কেউ যেন ফিস ফিস করে একটি শব্দ উচ্চারণ করল, কাগু দাবা। কোবায়াশির শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, কারণ এই প্রথম অভিশাপ যেন নিজেই তার নাম উচ্চারণ করল। দরজার ওপাশ থেকে ভেসে আসা সেই একটিমাত্র শব্দ, কাগুতাবা। শুনেই কোবায়াশির শরীর কেঁপে ওঠে। তিনি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। তার মনে হচ্ছিল হয়তো তিনি ভুল শুনেছেন, হয়তো এতদিনের মানসিক চাপ তাকে বিভ্রম দেখাতে শুরু করেছে। কিন্তু ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা ছায়া সরে গেল। মনে হলো কেউ দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যানও বিষয়টা লক্ষ্য করল। সে আস্তে করে ফিসফিসিয়ে বলল, স্যার, ভেতরে কেউ আছে। কোবায়াশি আরেকবার দরজায় নক করলেন। কোনো উত্তর নেই, কিন্তু এবার ভেতর থেকে ভেসে এলো একটা ধীর ভারী শব্দ, ঠক, তারপর ঠক, যেন কেউ মাথা দিয়ে দেয়ালে আঘাত করছে। পুরো করিডোর নিস্তব্ধ, শুধু সেই একঘেয়ে শব্দ। কোবায়াশি দ্রুত বিল্ডিং ম্যানেজারকে ডেকে আনলেন। অনেক কষ্টে অতিরিক্ত চাবি দিয়ে দরজাটা খোলা হলো। দরজা খুলতেই একটা ঠান্ডা ভারী বাতাস যেন বাইরে বেরিয়ে এলো। ঘরের ভেতরে কোনো আলো নেই, পর্দা টানা, চারপাশে অদ্ভুত এক গন্ধ। মনে হচ্ছিল অনেকদিন ধরে জানালা খোলা হয়নি। কোবায়াশি টর্চ চালালেন। আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঘুরতে লাগল। প্রথমে সব স্বাভাবিক, একটা টেবিল, কিছু বই, একটি পুরনো টেলিভিশন। কিন্তু এরপরই টর্চের আলো গিয়ে পড়ল বারান্দার কাচের উপর। বাইরে সারি সারি কবুতর বসে আছে, একটাও নড়ছে না। এতগুলো জীবন্ত পাখি, তবু কোনো শব্দ নেই, যেন তারা সবাই একসঙ্গে অপেক্ষা করছে। হঠাৎ একটা কবুতর ঘুরে সরাসরি ঘরের ভেতরের দিকে তাকালো, তারপর আরেকটা, তারপর সবগুলো। মনে হচ্ছিল ওরা বাইরে তাকিয়ে নেই, ওরা ভেতরে কোনো একজনকে দেখছে। ঠিক তখনই ঘরের ভেতরের একটা অন্ধকার কোণ থেকে খুব ধীরে একটা মানুষ বেরিয়ে এলো। সে ওসাওয়া, কিন্তু আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। চোখের নিচে গভীর কালো দাগ, ঠোঁট শুকিয়ে গেছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি কোবায়াশির দিকে তাকিয়েও যেন তাকাচ্ছেন না, বরং তার চোখ যেন কোবায়াশির পেছনে দাঁড়িয়ে থাকা অন্য কাউকে অনুসরণ করছে। কোবায়াশি ধীরে ধীরে বললেন, আপনি কি ঠিক আছেন? কোনো উত্তর নেই। ওসাওয়া শুধু ফিসফিস করে বলতে শুরু করল, ওরা সারা রাত কাঁদে, আমি ঘুমাতে পারি না, ওরা থামে না। কোবায়াশি জিজ্ঞেস করলেন, কে কাঁদে? ওসাওয়ার ঠোঁট কেঁপে উঠল। তারপর সে খুব ধীরে নিজের মাথা তুলে সিলিংয়ের দিকে তাকালো। বাচ্চাগুলো, ওরা ছাদের ভেতর, ওরা এখনো কাঁদছে। এই কথাটা বলেই সে দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরল। মনে হচ্ছিল সে সত্যি সেই শব্দ শুনছে। ঠিক তখনই ক্যামেরার মাইক্রোফোনে খুব ক্ষীণ একটা আওয়াজ ধরা পড়ে। প্রথমে বোঝা যায় না, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটা পরিষ্কার হতে শুরু করে। একটা শিশুর কান্না, তারপর আরেকটা, তারপর আরেকটা, একটার সঙ্গে আরেকটা মিশে ঠিক সেই একই শব্দ, যেটা তদন্তের একেবারে শুরুতে রেকর্ড হয়েছিল। ক্যামেরাম্যান আতঙ্কে কোবায়াশির দিকে তাকায়, কিন্তু কোবায়াশি তখন স্থির হয়ে দাঁড়িয়ে, কারণ এবার তিনি নিজেও শব্দটা শুনতে পাচ্ছেন। এটা আর শুধু ক্যামেরায় ধরা পড়ছে না, ঘরের ভেতর বাস্তবেই কেউ কাঁদছে। কিন্তু ঘরে তো কোনো শিশু নেই। হঠাৎ ওসাওয়া প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, চুপ করো, চুপ করো, আমি আর পারছি না। সে দৌড়ে বারান্দার দিকে যায়। কোবায়াশি তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে বারান্দার সব কবুতর একসঙ্গে আকাশে উড়ে যায়। ডানার শব্দে পুরো পরিবেশ কেঁপে ওঠে। আর সেই বিশৃঙ্খলার মাঝেই ওসাওয়া এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁট ধীরে ধীরে নড়ে। সে আবারও সেই একই নাম উচ্চারণ করে, কাকুতাবা। তারপর তার মুখে এমন এক হাসি ফুটে ওঠে, যেটা কোনো সুস্থ মানুষের হাসি হতে পারে না। আর ঠিক তখনই কোবায়াশি বুঝতে পারেন, ওসাওয়া শুধু অভিশাপের শিকার নয়, সে হয়তো এমন কিছু দেখে ফেলেছে যেটা দেখার পর কোনো মানুষ আর আগের মতো থাকতে পারে না। ওসাওয়ার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসার পর কোবায়াশি নিশ্চিত হয়ে যান, এই তদন্ত এখন আর শুধু রহস্য উন্মোচনের নয়, বরং সময়ের বিরুদ্ধে দৌড়। কারণ যারাই এই অভিশাপের খুব কাছে গেছে, তাদের জীবন অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন পর তিনি আবার মারিকার সঙ্গে দেখা করেন, কিন্তু এবার মারিকাকে দেখে তিনি নিজেই চমকে ওঠেন। আগের সেই প্রাণবন্ত মেয়েটি যেন কয়েক রাতের মধ্যেই সম্পূর্ণ বদলে গেছে। চোখের নিচে গভীর কালো দাগ, মুখে ভয়ের ছাপ, আর বারবার যেন কারোর উপস্থিতি অনুভব করছে।
মারিকা জানায় রাত হলেই সে একই স্বপ্ন দেখে, কেউ একজন তাকে ডাকছে। সে সেই ডাক অনুসরণ করে অন্ধকারের দিকে হাঁটতে থাকে, কিন্তু ঘুম ভাঙার পর কিছুই মনে থাকে না। এদিকে তদন্ত করতে গিয়ে কোবায়াশি কাগুতাবা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পান। বহু বছর আগে শিমোকাকে গ্রামের মানুষ বিশ্বাস করত এই সত্তাকে জাগাতে হলে একটি বিশেষ আচার সম্পন্ন করতে হয়। সেই আচার একবার অসম্পূর্ণ অবস্থায় শেষ হবার পর থেকেই পুরো এলাকা জুড়ে শুরু হয় রহস্যময় মৃত্যু। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেই আচার পরিচালনা করেছিলেন জুনকোর বাবা, এবং আচার শেষ হওয়ার পর থেকেই জুনকোর আচরণ অস্বাভাবিক হয়ে যায়। এই তথ্য পাওয়ার পর কোবায়াশি আবার জুনকোর অতীত খুঁজতে শুরু করেন। তিনি জানতে পারেন নার্স হিসাবে কাজ করার সময় জুনকোকে ঘিরে অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছিল। কেউ বলতো সে হাসপাতাল থেকে অদ্ভুত জিনিস বাড়িতে নিয়ে যেত, আবার কেউ বলতো মাঝরাতে তাকে একা একা কারোর সঙ্গে কথা বলতে দেখা গেছে। যদিও এইসবের কোনো প্রমাণ নেই, কিন্তু প্রতিটি তথ্যই একই দিকে ইঙ্গিত করছে। এদিকে হঠাৎ আরেকটি ভয়াবহ খবর আসে। মারিকার ওপরের ফ্ল্যাটে থাকা অভিনেত্রী মিদোরি নিজের ঘরেই আত্মহত্যা করেছেন। খবরটা শুনে কোবায়াশি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রতিবেশীরা জানায় আগের রাতেও তার ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সবাই ভেবেছিল হয়তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। কোবায়াশির মাথায় সঙ্গে সঙ্গে ওসাওয়ার কথা ভেসে ওঠে। সেও একই শব্দ শুনত, মারিকাও একই শব্দ শুনত। এখন মিদোরিও মারা গেলেন। অর্থাৎ যারা সেই শব্দ শুনছে তাদের একে একে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। পুলিশের কাছ থেকে আরও চমকে যাওয়ার মতো খবর পাওয়া যায়। ওসাওয়া, সেও মারা গেছে। একই সময়ের মধ্যে একই বিল্ডিং থেকে দুজনের মৃত্যু। এটা আর কাকতালীয় হতে পারে না। কোবায়াশি বুঝতে পারেন অভিশাপের গতি এখন অনেক বেড়ে গেছে। ঠিক তখনই আরেকটি ফোন কল আসে। এবার খবরটি আসে কানার পরিবার থেকে। কিন্তু খবরটি শুনে কোবায়াশি কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারেন না, কারণ কানার বাবা নিজের স্ত্রীকে হত্যা করেছেন। তারপর পুলিশ তাকে গ্রেফতার করেছে। কেন তিনি এমন কাজ করলেন তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। একটি পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। একটি মেয়ে নিখোঁজ, একটি মা মৃত্যু, একটি বাবা খুনি। সবকিছু যেন অদৃশ্য কোনো শক্তি ধীরে ধীরে সাজিয়ে চলেছে। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছু একসঙ্গে সাজালে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। জুনকো, কানা, মারিকা, ওসাওয়া, মিদোরি, হরি, এরা সবাই কোনো না কোনোভাবে একই অভিশাপের সঙ্গে যুক্ত। কিন্তু এই অভিশাপ থামানোর উপায় কি? অনেক খোঁজাখুঁজির পর কোবায়াশি বুঝতে পারেন একমাত্র উপায় হল কাগুতাবার অসমাপ্ত আচার আবার সম্পন্ন করা। শোনা যায় বহু বছর আগে যেভাবে আচারটি অসমাপ্ত অবস্থায় শেষ হয়েছিল সেটি সঠিকভাবে সম্পন্ন করতে পারলে হয়তো এই অভিশাপের ইতি টানা সম্ভব। কিন্তু এই আচার কোথায় করতে হবে? উত্তর আসে সেই ডুবে যাওয়া গ্রাম শিমোকাগে। আজ সেখানে শুধু বিশাল এক হ্রদ। গ্রাম নেই, মানুষ নেই, শুধু পানির নিচে চাপা পড়ে আছে শত বছরের পুরনো রহস্য। কোবায়াশি সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন। মারিকাও তার সঙ্গে যাওয়ার জেদ ধরে, কারণ তার বিশ্বাস যদি অভিশাপের শেষ কোথাও থাকে তাহলে সেটাই সেই জায়গা। কিন্তু তারা জানতেন না সেখানে পৌঁছানোর আগেই অভিশাপ তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করিয়ে রেখেছে। শিমোকাগে গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কোবায়াশি আরেকবার হরির সঙ্গে দেখা করেন, কারণ এতক্ষণে তিনি বুঝে গেছেন সবাই যাকে পাগল বলে এড়িয়ে গেছে সেই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি সত্য জানে। কিন্তু এবার হরিকে দেখে তিনি চমকে ওঠেন। লোকটা আগের চেয়েও বেশি আতঙ্কিত। কোবায়াশিকে দেখেই সে চিৎকার করে বলে, যেও না, ওটা এখনও জেগে আছে। কিন্তু কোবায়াশি থামেন না। তিনি বলেন যদি কিছু করার সুযোগ থাকে তাহলে এখনই করতে হবে। শেষ পর্যন্ত হরিও তাদের সঙ্গে যেতে রাজি হয়। তিনজন রওনা দেন সেই হ্রদের দিকে যার নিচে বহু বছর আগে ডুবে গিয়েছিল পুরো শিমোকাগে গ্রাম। সেখানে পৌঁছে চারপাশের পরিবেশই অস্বাভাবিক মনে হয়। কোনো পাখির ডাক নেই, বাতাসও যেন অদ্ভুত ভারী। স্থানীয় একজন বৃদ্ধ শুধু একটি কথাই বলেন, সূর্য ডোবার আগেই ছিঁড়ে আসবেন। এরপর তারা নৌকায় করে হ্রদের মাঝখানে পৌঁছায়। এখানেই একসময় ছিল গ্রামের কেন্দ্র। মারিকা পুরনো নিয়ম অনুসারে আচার শুরু করেন। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়। হ্রদের শান্ত পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। মারিকা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন। কয়েক মুহূর্ত পর তার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কোবায়াশি দ্রুত তাকে ধরে ফেলেন। কিছুক্ষণ পর মারিকার জ্ঞান ফিরে আসে। তিনি ধীরে ধীরে চোখ খুলে শুধু বলেন, শেষ, সব শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল অভিশাপ বুঝি সত্যি শেষ হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তীরে দাঁড়িয়ে থাকা হরি হঠাৎ আতঙ্কে চিৎকার করে ওঠে। সে পাহাড়ের দিকে আঙুল তুলে বলে, কানা। দূরে জঙ্গলের ভেতর সত্যি একটি ছোট মেয়ের অবয়ব দেখা যায়। কোবায়াশি এক মুহূর্ত দেরি না করে তার পেছনে দৌড়ে যান। হরিও ছুটে যায়। এদিকে ক্যামেরাম্যান মারিকাকে নিয়ে গাড়ির দিকে ফিরে আসে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মারিকার আচরণ আবার বদলে যায়। তার গলা থেকে সেই কর্কশ শব্দ বের হতে শুরু করে,
চোখ উল্টে যায়। হঠাৎ দরজা খুলে তিনি দৌড়ে জঙ্গলের দিকে চলে যান। ক্যামেরাম্যানও তার পেছনে ছুটে যায়। অন্যদিকে কোবায়াশি আর হরি জঙ্গলের আরও গভীরে পৌঁছে যায়। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ তারা মাটিতে পড়ে থাকা কয়েকটি মৃত কুকুর দেখতে পায়, যেন অনেকদিন ধরেই ওগুলো সেখানে পড়ে আছে। আরও একটু সামনে এগোতেই ঘন গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একটি পুরনো ভাঙা মন্দির। মন্দিরের সামনে একটি পাথরের স্তম্ভ, আর সেই স্তম্ভে খোদাই করা ঠিক একই রহস্যময় প্রতীক, যেটা তারা এতদিন ধরে অনুসরণ করছে। হরি ভয়ে পিছিয়ে যেতে থাকে, কিন্তু কোবায়াশি সামনে এগিয়ে যান। ঠিক তখনই মন্দিরের নিচের অন্ধকার থেকে ধীরে ধীরে একটি ছোট্ট মেয়ের অবয়ব বেরিয়ে আসে। সে কোনো কথা বলে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর তার চারপাশে অসংখ্য ছোট ছোট অবয়ব নড়তে শুরু করে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে কোবায়াশি কয়েক সেকেন্ড নড়তেই পারেন না। হরি চিৎকার করে বলে, এখান থেকে বের হও, এটা কানা নয়। ঠিক সেই মুহূর্তেই চারপাশের বাতাস আরো ভারী হয়ে ওঠে। কোবায়াশি বুঝতে পারেন যাকে তারা খুঁজতে এসেছেন সে হয়তো কখনোই আর আগে সেই কানা ছিল না, আর এই জঙ্গলের গভীরে অভিশাপের আসল রূপ তাদের সামনে আসতে চলেছে। ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কোবায়াশি বুঝতে পারেন এতদিন ধরে তিনি শুধু অভিশাপের ছায়াকে অনুসরণ করছিলেন, কিন্তু এবার তিনি তার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন। ছোট্ট মেয়েটির অবয়ব কয়েক সেকেন্ড স্থির থাকে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। মনে হয় যেন সে কখনো সেখানেই ছিল না। কিন্তু মাটিতে পড়ে থাকা অসংখ্য ছোট ছোট হাড়ের মতো বস্তু দেখে কোবায়াশির বুক কেঁপে ওঠে। ঠিক তখনই হরি হঠাৎ মাটিতে বসে পড়ে। সে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করতে থাকে, ও আমাদের দেখে ফেলেছে, এখন আর পালানোর সময় নেই। কোবায়াশি তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু হরি বারবার একই কথা বলতে থাকে, ও কখনো কাউকে ছাড়ে না। এদিকে ক্যামেরাম্যান জঙ্গলের ভেতরে মারিকাকে খুঁজতে খুঁজতে একটি ফাঁকা জায়গায় পৌঁছে যায়। দেখে মারিকা একা দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ, দুই হাত সামনে ছড়িয়ে, মুখে অস্পষ্টভাবে একই শব্দ উচ্চারণ করছেন। মনে হচ্ছে তিনি আবারও সেই প্রাচীন আচার সম্পন্ন করছেন। ক্যামেরাম্যান তাকে ডাকতেই মারিকা ধীরে ধীরে চোখ খোলেন, কিন্তু সেই চোখ আগের মতো নয়। তার দৃষ্টি সম্পূর্ণ ফাঁকা। মনে হচ্ছিল তিনি আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই তিনি হঠাৎ বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে কোবায়াশি মন্দিরের ভেতরে ঢুকে একটি পুরনো পাথরের স্তম্ভ দেখতে পান। সেখানে একই রহস্যময় প্রতীক খোদাই করা, আর পাশে পড়ে আছে বহু বছরের পুরনো কিছু মুখোশ। গবেষকের বলা কথাগুলো তার মনে পড়ে যায়। এই মুখোশগুলো ব্যবহার করেই কাগুত আবার আচার সম্পন্ন করা হতো। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। খবর আসে জুনকো ইশির বাড়িতে নতুন কিছু পাওয়া গেছে। কোবায়াশি দ্রুত সেখান থেকে ফিরে যান। জুনকোর বাড়িতে ঢুকতেই তিনি দেখেন পুরো বাড়ি আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেয়াল জুড়ে ঝুলছে কাগতাবার মতো দেখতে মুখোশ। ঘরের প্রতিটি কোণ একই গোলাকার প্রতীকে ভরা। মনে হচ্ছে এই বাড়িটাই ছিল আচার সম্পন্ন করার জায়গা। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে অ্যাটিকে ওঠেন। দরজা খুলতেই তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য। জুনকো গলায় দড়ি দিয়ে ঝুলছেন। তিনি অনেক আগেই মারা গেছেন, কিন্তু আতঙ্ক এখানেই শেষ নয়। অ্যাটিকের এক কোণে পড়ে আছে নিখোঁজ কানা। তার নিথর দেহ বহুদিন ধরেই সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, আর তার পাশে শান্তভাবে বসে আছে সেই ছোট্ট ছেলেটি, যাকে সবাই এতদিন জুনকোর ছেলে বলে জানত। ছেলেটি কোনো কথা বলে না, শুধু ফাঁকা চোখে কোবায়াশির দিকে তাকিয়ে থাকে। পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তে জানা যায় ছেলেটি আসলে জুনকোর নিজের সন্তানই নয়। সে কোথা থেকে এসেছে তারও কোনো রেকর্ড নেই। এটা জানার পর কোবায়াশির মনে আবার সেই প্রাচীন আচারটির কথা ভেসে ওঠে। যদি কাগত আবার সত্যিই ফিরে এসে থাকে, তাহলে কি সে নতুন কোনো বাহক খুঁজে নিয়েছে? কিন্তু আরও আশ্চর্যের বিষয়, সবকিছু জানার পরও কোবায়াশি ছেলেটিকে পুলিশের কাছে রেখে আসেন না, বরং নিজের বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। ক্যামেরাম্যান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোবায়াশি বিশ্বাস করেন এই শিশুটি অপরাধী নয়, বরং সেও হয়তো অভিশাপের আরেকটি শিকার। কিন্তু তিনি বুঝতে পারেননি এই এক সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে, কারণ অভিশাপ এখন আর জঙ্গলে নেই, এবার সেটা তার নিজের বাড়িতে প্রবেশ করতে চলেছে।